কেরালা ব্লাস্টার ম্যাচের আগে যে এতদিনের গ্যাপটা রয়েছে এটা মোহনবাগানের জন্য ভালো হবে না খারাপ হবে, কোনটা হতে চলেছে এবং ভালো বা খারাপ কি কি ক্ষেত্রে হতে পারে সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এবার আপনাদের অনেকেরই মনে হতে পারে ব্যাপারটা নেগেটিভ। দেখুন, নেগেটিভ পজিটিভ দুটো জায়গা আছে, দুটো জায়গা নিয়েই আমাদের আলোচনা করতে হবে। শুধুমাত্র পজিটিভ জায়গা নিয়ে আলোচনা করলে হবে না, কারণ নেগেটিভ জিনিসগুলোকে আমরা ইগনোর করতে পারি না। তো যদি আসল ব্যাপারটায় চলে আসি, ব্যাপারটা হচ্ছে যে 4 দিনের একটা ছুটি দেওয়া হয়েছে মোহনবাগান প্লেয়ারদের। তারা স্বাভাবিকভাবেই এদিক ওদিক একটু ঘুরতে টুরতে যাবে, ছুটি ফুটি কাটাবে, একটু আনন্দ উল্লাস করবে। এবার সেটার ভালো খারাপ দুটো দিকই আছে। দেখুন, ভালো দিকটা নিয়ে যদি আগে আলোচনা করি, এতদিন ধরে টানা ম্যাচ খেলছে, একটা ক্লান্তির ব্যাপার রয়েছে। শুধু ফিজিক্যাল ক্লান্তি আমি বলবো না, যে শারীরিকভাবে তারা ক্লান্ত হয়ে পড়ছে এত পরিশ্রমের ফলে, মানসিকভাবেও একটা ক্লান্তির ব্যাপার আছে। ওই রোজ প্র্যাকটিস করা, তারপর অ্যাওয়ে ম্যাচ হলে খেলতে যাওয়া, হোম ম্যাচ হলে কন্টিনিউয়াস প্র্যাকটিসের পর ম্যাচ খেলা, তারপরে একদিন রেস্ট, তারপর আবার প্র্যাকটিস, তারপর আবার ম্যাচ, একটা মোনোটোনাস ব্যাপার হয়ে গেছে। এবার প্লেয়ার মানে তারা তো আর এলিয়েন নয়, তারা আমাদের মতোই মানুষ। তো আমরাও একই কাজ বারবার করতে করতে বা একই কাজ চিরকাল ধরে করে আস্তে আস্তে একটা বিরক্তি তৈরি হয় বা একটা ফ্রাস্ট্রেশন আসে। তো স্বাভাবিকভাবেই আমরাও এদিক ওদিক একটু বেড়াতে যাই বা একটুখানি কাজ কদিন বন্ধ রাখি, একটা ছুটি নিই, যাতে আরও ভালো কনসেন্ট্রেট করা যায়। তো সেদিক দিয়ে দেখলে কেরালা ম্যাচের আগে মোহনবাগান যে রেস্টটা পাচ্ছে, প্লেয়াররা 4 দিন যে একটু ছুটি কাটাচ্ছে, তাতে তাদের মানসিকভাবে একটা রিল্যাক্সেশন হবে এবং তারা আরও ভালো করে কনসেন্ট্রেট করে পরের ম্যাচগুলো খেলতে পারবে। এই উদ্দেশ্যটা নিয়েই কিন্তু তাদেরকে ছুটি দেওয়া হয়েছে বা এই রেস্টটা দেওয়া হয়েছে। কিন্তু উল্টো দিকে একটা সমস্যা রয়েছে। আপনি রোজ একটা কাজ করে যান, করতে করতে আপনার জিনিসটা এতটাই হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, আপনি চোখ বন্ধ করে করতে পারেন। যদি সকালে দাঁত মাজার কথা বলি, আমরা রোজ দাঁত মাজি সকালবেলা ব্রাশ দিয়ে, তো ব্যাপারটা এমনই দাঁড়িয়ে যায় আপনি একটা ইম্পর্টেন্ট কাজ করতে করতেও দাঁত মাজতে পারেন বা চোখ বন্ধ করে অন্যমনস্ক হয়েও দাঁত মাজতে পারেন। তাতে দাঁত মাজার ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, কারণ কাজটা আপনার রেগুলার করে করে একটা অভ্যেস হয়ে গেছে, আলাদা করে তার জন্য মাথা লাগাতে হয় না। ঠিক একইভাবে প্লেয়াররা নিজেদের সঙ্গে প্র্যাকটিস করে করে, পাশের প্লেয়ারের সঙ্গে প্র্যাকটিস করে করে একটা কম্বিনেশন হয়ে গেছে। এ ওকে বুঝতে পারে, ও কোন দিকে বল বাড়াবে সে সম্পর্কে তার একটা আন্দাজ আছে। কোনো প্লেয়ার কোন মুভটা করলে কোন দিকে যাবে বা কোন দিক দিয়ে তার কাটানোর টেন্ডেন্সিটা রয়েছে সেটা সম্পর্কে পাশের প্লেয়ার জানে, এবং সে কোন দিকে বলটা বাড়িয়ে দিলে সে ধরতে পারবে সেটা সম্পর্কেও তার ধারণা রয়েছে। তো 4 দিনের ব্রেকের ফলে এই কম্বিনেশনটা কিছুটা হলেও ঘাঁটবে। যেমন রিল্যাক্সেশন পাবে প্লেয়াররা, মানসিকভাবে একটু তরতাজা হবে, তেমনই তাদের মধ্যে যে কম্বিনেশনটা টানা চলছিল সেটা কিছুটা হলেও একটু ব্রেক হবে। সেটা আবার নতুন করে কিছুটা করতে হবে, পুরোটা ব্রেক হবে না, একটা পার্ট ব্রেক হবে। আবার বেশ কিছুদিন প্র্যাকটিস করলে সেই জায়গাটা আবার অ্যাচিভ করা যাবে। এবার সোমবার থেকে মোহনবাগানের প্র্যাকটিস আবার নতুন করে শুরু হতে চলেছে। তো তারপরেও তারা 6টা দিন সময় পাবে। 6টা দিন বলা ভুল হবে, কারণ যেহেতু কেরালা অ্যাওয়ে ম্যাচ গিয়ে খেলতে হবে, তো 5টা দিন তো কনফার্ম পাচ্ছে। এখন প্রশ্নটা এই জায়গাটায় দাঁড়িয়ে আছে যে এই 5 দিনে তারা পুরনো কম্বিনেশনটা আবার অ্যাচিভ করতে পারবে কিনা বা পুরনো ফর্মটাতে আবার ফিরে আসতে পারবে কিনা। অথবা এটাও হতে পারে তারা একদিনের মধ্যেই ফর্মে ফিরে এলো, কারণ তারা এতদিন ধরে প্র্যাকটিস করেছে, তাদের এই 1-2 দিনের গ্যাপে খুব একটা সমস্যা হলো না। প্রথম দিন যেদিন প্র্যাকটিসে সোমবার এলো, তো হয়তো প্রথম দিনটা একটু সমস্যা হলো, সেকেন্ড দিন থেকে আবার পুরনো জায়গায় ফিরে গেল, এটা হতে পারে। তবে এটা লক্ষ্য করা গেছে বারবার, যখনই বড় গ্যাপ থাকে মোহনবাগান টিমের ক্ষেত্রেই মেনলি বলবো, সব টিম নিয়ে তো আমরা অত মাথা ঘামাই না, কিন্তু মোহনবাগান টিমটা নিয়ে যেটুকু দেখা গেছে মাঝে মধ্যে গ্যাপের পর কিন্তু মোহনবাগানকে একটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আবার কোচের প্ল্যানিংয়ের দিকে যদি আপনি বিচার করেন যে কোচের ক্ষেত্রে কী লাভ হয়েছে, কোচের ক্ষেত্রে অনেকটাই লাভ হবে, কারণ কোচ যেটা দেখতে পাবেন এই গ্যাপের মধ্যে জামশেদপুর এবং গোয়া দুটো করে ম্যাচ খেলে নেবে এবং ফাইনালি তারাও 20টা করে ম্যাচ তাদের খেলা হয়ে যাবে। সবাই মোটামুটি ম্যাচ খেলার নিরিখে এক জায়গায় দাঁড়িয়ে যাবে এবং ক্লিয়ারলি বোঝা যাবে যে নেক্সট ম্যাচে আমাদের টার্গেটটা কি হতে চলেছে। এবার যে প্লেয়াররা ইনজুরির জন্য বাইরে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা হবে না, কারণ তারা অটোমেটিক্যালি ইনজুরির জন্য বাইরে রয়েছে, রিহ্যাব করছে, প্রপার প্র্যাকটিস করতে পারছে না, তাদের একটা গ্যাপ অলরেডি হয়ে গেছে এবং পরের ম্যাচ যদি খুব তাড়াতাড়ি হতো হয়তো তারা সেইভাবে সুস্থ হয়ে নাও উঠতে পারতো, কিন্তু যেহেতু গ্যাপটা রয়েছে তারা রিহ্যাব করে প্রপার জায়গায় ফিরে এসে আবার টিমের সঙ্গে যোগ দিতে পারে। তবে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি বলবো, আমি রেগুলার একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকি। যদি 3 থেকে 4 দিন আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে প্রবলেম হয়, ধরুন জগিং করার ক্ষেত্রেই আমি বলি, 3 থেকে 4 দিন যদি জগিংয়ের গ্যাপ দেওয়া হয়, 4 নম্বর দিন যখন আমি গ্যাপের পর জগিং করতে আসি তখন দেখি কিন্তু আমার
আগে মানে ছুটির আগে জগিং করার সময় যত ইজিলি করতে পারতাম ততটা করতে পারি না, একটু হাঁপিয়ে উঠি বা একটু প্রবলেম হয় একটা কি দুটো দিন, থার্ড দিন থেকে আবার সেই প্রবলেমটা চলে যায়, আবার পুরনো জায়গায় পৌঁছে যায়। তো সেই সমস্যাটা সকলেরই হবে, সে যেরকমই প্লেয়ার হোক বা প্লেয়ার না হোক, সে যদি এমনি যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে 2-3 দিনের গ্যাপ হলে আবার ফিরে আসার জন্য 1-2 দিন লাগে। কিন্তু সেই প্রবলেমটা টোটাল টিমটাকে কতটা এফেক্ট করছে বা পারফরমেন্সের মধ্যে কোনো প্রবলেম তৈরি হচ্ছে কিনা বা পারফরমেন্স কিছু চেঞ্জ হচ্ছে কিনা, এইটা সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয়। তো স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে পরের ম্যাচটায় গ্রেগ স্টুয়ার্ট থাকা না থাকাটা যতটা ফ্যাক্টর হতে চলেছে তার থেকেও বেশি ফ্যাক্টর হতে চলেছে এই গ্যাপটা মোহনবাগান কীভাবে কাজে লাগাচ্ছে, সেটা পজিটিভলি কাজে লাগছে নাকি তার কোনো নেগেটিভ এফেক্ট টিমের পারফরমেন্সের ওপর পড়ছে, সেই দিকে আমাদের নজরটা রাখতে হবে। অন্যদিকে চোট আঘাতের সমস্যায় যদি আসি, তাহলে দেখুন থাপার ফিরে আসাটা সময়ের অপেক্ষা। থাপা রিহ্যাব করছে, থাপা অনেকটাই সুস্থ, তাকে শুধু ম্যাচ ফিট হতে হবে, সেটা কতদিন লাগছে সেটার ওপর আমাদের নজর রাখতে হবে। তবে আশা করা যায় যে একটা চান্স আছে কেরালা ম্যাচে থাপার ফিরে আসা। আর সাহালের চোট নিয়ে সেরকম কোনো মেডিকেল রিপোর্ট এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সাহালের চোটটা অতটাও গুরুতর নয়, কিন্তু যতক্ষণ না পর্যন্ত মেডিকেল রিপোর্ট পাওয়া যাচ্ছে ততক্ষণ কনফার্ম হয়ে বলা যাচ্ছে না যে সাহাল কতদিন মাঠের বাইরে থাকতে চলেছে। তো এর বাইরে আর বিশেষ কিছু বলার নেই, বেকার ভিডিওটা বড় করে কোনো লাভ নেই। এইটুকুই ইনফরমেশান ছিল বা এইটুকুই আলোচনা করার বিষয় ছিল। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।